নমস্কার, আমি বোধিসত্ত্ব চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের যারা বিনিয়োগকারী, বাঙালি যারা বিনিয়োগকারী, তাদের জন্য কিন্তু অভূতপূর্ব সুযোগ আসছে, অভূতপূর্ব সম্পদ সৃষ্টি করার সুযোগ আসছে। এই সামনের কেবলমাত্র 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর অন্তত ধরে রাখুন। তার কারণগুলো আজকের বলবো যে এই র্যালিটা যদি কেউ কোনোভাবে মিস করে যান, এটা হবে র্যালি অফ দ্য সেঞ্চুরি, এটা ধরে নেওয়া যায়। বিশেষজ্ঞরা ওয়ারেন বাফেট থেকে মার্ক মোভিয়াস থেকে শুরু করে মনীষ পাবরায় থেকে শুরু করে এবং আমাদের নিজস্ব রাকেশ ঝুনঝুনওয়ালা, রামদেব আগরওয়াল তো রয়েছেন, তারা প্রত্যেকে বিশ্বাস করেন এবং এটা অস্বাভাবিক না যে ভারতবর্ষ সামনে 10 বছরের মধ্যে বিশ্বের তৃতীয় সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, তার সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে। এবং শুধু তাই নয়, ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ এই কয়েক বছরের মধ্যে হিউজ বাড়বে। তার একটি মাত্র কারণ হচ্ছে ভারতবর্ষের 130 কোটি মানুষ, অর্থাৎ পোটেনশিয়াল কাস্টমার, এই বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটা খুব খুব বড় আকর্ষণ। এখানে শুধু কেবলমাত্র এফআইআই নয়, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স না, এখানে এফডিআই, অর্থাৎ যারা এখানে আসবেন, যারা বিনিয়োগ করবেন কেবলমাত্র শেয়ার মার্কেটে না, যারা এখানে জমি নেবেন, যারা এখানে বিল্ডিংস তৈরি করবেন, যারা এখানে গাড়ি কিনবেন, যারা এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, এবং তার ফলে কিন্তু এই যে কাজের সংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একই সঙ্গে প্রবল। এবার দেখে নিই যে কি কি কারণের ফলে ভারত এরকম একটা শক্তিশালী দেশ হিসাবে রূপান্তরিত হবে। 1 নম্বর জেনে নেওয়া দরকার যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইটি কোম্পানিগুলোর মধ্যে অন্যতম কিন্তু ভারতীয় কোম্পানি, এবং ভারত গোটা বিশ্ব জুড়ে যে কয়েকশো বিলিয়ন ডলারের ইনফরমেশন টেকনোলজির ব্যবসা চলে, তার 50% মার্কেট কিন্তু ভারতীয় কোম্পানিগুলোর দখলে। শুধু কেবলমাত্র তাই নয়, অর্থাৎ ভারতবর্ষ অর্থনৈতিকভাবে বৃদ্ধি যখন পাবে, তখন এই আইটি কোম্পানিগুলোও কিন্তু পুরোপুরি এর সুযোগ পাবে, অর্থাৎ এই ট্রিমেন্ডাস আর্থিক বৃদ্ধির সুযোগ পাবে ভারতীয় অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে। 2 নম্বর হচ্ছে কোন কোন ব্যবসাগুলো, যে ব্যবসা এমন রয়েছে যে ব্যবসাগুলোতে, যে কোম্পানিগুলো, যে সেক্টরগুলো ট্রিমেন্ডাস বুম দেখার অপেক্ষায়। তার এর মধ্যে বিশেষ কয়েকটা সেক্টরের উপর আমাদের নজর থাকবে। একটা তো অবশ্যই এখন বলে দিলাম, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, যার উপর নজর থাকবে গোটা বিশ্বের তাবর বড় বড় কোম্পানি এবং বিনিয়োগকারীদের। 2 নম্বর হচ্ছে পেট্রোকেমিক্যাল ব্যবসা। হ্যাঁ, এটা সত্যি ঘটনা যে ইলেকট্রিক ব্যাটারি এবং ইলেকট্রিক গাড়ি আসার সঙ্গে সঙ্গে পেট্রোকেমিক্যাল থেকে একটু দৃষ্টি হয়তো সরে গেছে, কিন্তু এটাও বাস্তব যে বর্তমানে যে পেট্রোকেমিক্যাল ব্যবসা, সেই পেট্রোকেমিক্যাল ব্যবসার সামনে 10 বছরে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কেমিক্যাল কোম্পানিজগুলোর ওপর ভারতীয় সরকার যেভাবে নজর দিচ্ছে, যেভাবে তদারকি করছে, যেভাবে তাদের গ্রোথকে এনকারেজ করার চেষ্টা করছে, খুব স্বাভাবিক অন্যান্য কেমিক্যালসের, যেমন বাল্ক কেমিক্যালস হোক, স্পেশালিটি কেমিক্যালস হোক, তার সঙ্গে কিন্তু এই পেট্রোকেমিক্যালসগুলোরও ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে নিশে কোম্পানিজগুলোর মধ্যে, যেমন সি ফুড কোম্পানিজ, তারাও কিন্তু তাদের ব্যবসা বৃদ্ধি করে চলবে। ঠিক একইভাবে আজকের আমি আলোচনা করছি ইনফরমেশন টেকনোলজি নিয়ে আলোচনা করলাম। 2 নম্বর হচ্ছে পেট্রোকেমিক্যাল কোম্পানিজ, আর পেট্রোকেমিক্যাল সেক্টরটা 10 বছরের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা, এবং সেটা কিন্তু কম না, কয়েক বিলিয়ন ডলার্স, কিন্তু কয়েকশো বিলিয়ন ডলার্সের এই পেট্রোকেমিক্যাল কোম্পানি। এবং পেট্রোকেমিক্যাল কোম্পানি আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুর ক্ষেত্রে, ওষুধের থেকে শুরু করে ডিটারজেন্ট থেকে শুরু করে টায়ার তৈরির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এই পেট্রোকেমিক্যাল কোম্পানিজগুলোর অবদান রয়েছে। এবার চলে যাই ফার্মা কোম্পানি। দেখুন, আপনারা যারা জানেন না বা যারা জানেন তারা অবশ্যই ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলো সম্বন্ধে ওয়াকিবহল থাকবেন বা এগুলো সম্বন্ধে খোঁজ নেবার চেষ্টা করবেন, কারণ ভারতীয়
এই যে ফার্মা কোম্পানি বা যারা ওষুধ তৈরি করে তারা গোটা বিশ্ব জুড়ে সমাদৃত। একটার পর একটা দুরন্ত সব কোম্পানি ভারতবর্ষ রয়েছে, এবং সৌভাগ্যবশত ভারতবর্ষে এমন অন্তত 20 থেকে 30টা কোম্পানি রয়েছে যাদের ওষুধ বিদেশে আপনার রপ্তানি হয়, সেটা ল্যাটিন আমেরিকা হোক, আমেরিকা নিজে ভারত থেকে প্রত্যেক বছর কয়েক বিলিয়ন ডলারের ওষুধ কেনে। কারণ ভারতের এই যে ওষুধ কোম্পানিগুলো, তারা যে ওষুধের তাদের যে কোয়ালিটি সেটা কিন্তু মানে আনপ্যারালালড, অর্থাৎ ভারতের এই ফার্মা বা ওষুধ কোম্পানিগুলোর যে ওষুধ তৈরি করার ক্ষমতা সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে কিন্তু একটা পজিটিভ বার্তা বহন করে নিয়ে যায়। সুতরাং ফার্মা কোম্পানি, আর এছাড়া ফার্মা কোম্পানি এই কোম্পানিগুলো এমন একটা সেক্টরে বিলং করে যার কোনো দিন প্রয়োজন ফুরোবে না, অর্থাৎ প্রত্যেক দিন ভারতবর্ষের মানুষ ওষুধ খাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ওষুধের প্রয়োজন হবে। যেভাবে এই প্যান্ডেমিকের সময় আমরা দেখে নিয়েছি যে ইনফরমেশন টেকনোলজি কিভাবে মানুষের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জুড়ে গেছে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর যে সেক্টরটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার যে কোনো ডেভেলপড কান্ট্রিতে চলে যান, যে কোনো ডেভেলপড কান্ট্রির অন্যতম মার্কার হিসাবে দেখা হয় তার পরিকাঠামো কতখানি উন্নত হয়েছে। ভারতবর্ষ তার গোল্ডেন টেট্রাঙ্গেলের মাধ্যমে চেষ্টা করছে তার ইনফ্রাস্ট্রাকচার, হিউজ ইনফ্রাস্ট্রাকচার পুশ ভারতীয় গভর্নমেন্ট দিচ্ছে, ভারতীয় সরকার দিচ্ছে, যাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগত উন্নতি প্রবলভাবে হয়, অতি দ্রুত হয়। রেল লাইন বসছে, রাস্তা তৈরি হচ্ছে, এবং শুধু তাই না, বিভিন্ন ধরনের আইটি পার্কস তৈরি হচ্ছে, আইটি হাবস তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিটস তৈরি হচ্ছে। এমন জায়গায় এই ইউনিটসগুলো তৈরি হচ্ছে যেখান থেকে পরিবহন সহজেই করে নেওয়া সম্ভব। ভারতীয় সরকার লজিস্টিক্সকে সমান গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ যে লজিস্টিক্স মানে পরিবহন, মানে এক পরিবহন যার মধ্যে পরিবহন একটা অংশ, অর্থাৎ কারখানা থেকে সরাসরি তুলে নিয়ে যেখানে এক্সপোর্ট হবে বা বিভিন্ন জায়গা গোটা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্স পুশটা সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং তার উপর পূর্ণ নজর দেওয়া হচ্ছে। এবং এত দ্রুত দেখবেন, যদি খেয়াল করে দেখেন যে মহামারী শুরু হওয়ার পর থেকে কেমিক্যাল কোম্পানিজগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে, অর্থাৎ কেমিক্যাল কোম্পানিজগুলো পপুলারিটি ফিরে এসছে। 2 বছর মধ্যে কেমিক্যাল কোম্পানিজগুলো কোনোটা 2 গুণ, কোনোটা 3 গুণ, কোনোটা 4 গুণ হয়ে গেছে। তার কারণ এইটাই যে সামনের গত 10, 20, 30 বছর রয়েছে, এই 10, 20, 30 বছরে ভারতবর্ষের কেমিক্যাল কোম্পানিজ কিন্তু চাইনিজ কোম্পানির সঙ্গে সরাসরি সংঘাতে নেমে পড়বে, এবং ভারতের সেই সম্ভাবনা রয়েছে, সেই ক্ষমতা রয়েছে। এতদিন খেয়াল করে দেখুন যে চায়না 1984 সাল থেকে এই 2009 অবধি কি পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং করেছে, অর্থাৎ কি পরিমাণ টাকা তাদের পরিকাঠামো ডেভেলপ করার জন্য ঢেলেছে। সর্বাধিক যে মেটালস ইম্পোর্ট সে দেশ করেছে সেটা হচ্ছে চায়না, এবং ভারত থেকে প্রচুর পরিমাণ আয়রনস, মেটালস, মিনারেলস কিন্তু চায়নাতে ভারত এক্সপোর্ট করতে পেরেছে, কারণ চায়না এতদিন ধরে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, এবং তার জন্য যেটা দরকার, তার জন্য দরকার স্টিল, তার জন্য দরকার মেটালস, এবং আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার পর তারই ফল দেখতে পাচ্ছেন ভারত, মানে চায়না কেমিক্যাল সেক্টরে সেরা, চায়নার ম্যানুফ্যাকচারিং সেক্টরে সেরা, চায়না একটা কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কোম্পানি দেশ হয়ে উঠেছে। ঠিক একইভাবে ভারতবর্ষের পক্ষে একই জিনিস করা সম্ভব, এবং ভারতবর্ষে যে জায়গাগুলো ভারতবর্ষ শক্তিশালী, অর্থাৎ আইটির সাহায্য নিয়ে ভারতবর্ষ যাতে একটি দুরন্ত দেশ হয়ে উঠতে পারে। এর আগে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ যখন ব্যবসা করতো সেগুলো অধিকাংশই ছিল পারিবারিক ব্যবসা, এবং সেগুলো হচ্ছে প্রাইভেট বিজনেসেস ছিল, তার উপর বেস করে ভারতবর্ষ চলতো। এখন কিন্তু ভারতবর্ষ এই প্রাইভেট বিজনেসেস থেকে সরাসরি চলে আসছে কিন্তু ট্রেডিংয়ে, এবং এই যে শিফট, এই যে শিফটটা হচ্ছে, এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসা, এইটা কিন্তু ভারতের উন্নতির একটা বড় লক্ষণ হিসাবে ধরা যাচ্ছে। শুধু তাই না, খেয়াল করে দেখুন যে সার্ভিসেস কোম্পানিগুলো যেগুলো আইটির ওপর বেস করে নির্ভর করে চলে, এরকম বহু কোম্পানি চলে আসছে। এখন আপনি অনলাইন টিকিট কাটতে পাচ্ছেন, অনলাইন ইন্স্যুরেন্স কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি খারাপ, সেইগুলো দেখতে পাচ্ছেন।
আপনি এর আগেও আমি আলোচনা করেছিলাম যে বিবাহ হোক বা মেডিসিন বাড়িতে নিয়ে আসা হোক বা যে কোনো সার্ভিসেস, সেইগুলো কোম্পানিগুলো আজকের ভারতবর্ষে চলে আসে। এটা অবশ্যই একটা জিনিস আমাদের লক্ষ্য করার মতন, যে কিভাবে ভারত আস্তে আস্তে এই যে আইটির ওপর নির্ভর করে কিভাবে নিজেদের আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এরপর কয়েকটা পয়েন্ট মাথায় রেখে দেওয়া দরকার, যেহেতু 2020 এবং 2021-এর উপর নির্ভর করে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা উচিত নয়। তার কারণ হচ্ছে ভ্যালুয়েশন এমনিতেই হাই লাগবে, কারণ এই দুটো বছর মিলে বহু দিন এমন গেছে যেখানে কোনো কোম্পানিতে কোনো কাজ হয়নি। লকডাউনের জন্য মানুষ যাতে সিকিওর থাকে, সেই জন্য গভর্নমেন্ট, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক, তারা সবাই চেষ্টা করেছেন মিলে, সেই জন্য কোম্পানিগুলোর কিন্তু ক্ষতি হয়েছে। তার মানে কিন্তু কোম্পানির কোয়ালিটি কমেনি বা ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করবে তা নয়। যে মুহূর্তে এই প্যান্ডামিকের ছায়া আমাদের মাথার থেকে উঠে যাবে, সেই মুহূর্তে মাথায় রেখে দিন যে ভারতবর্ষ একটা বিপুল সম্ভাবনার সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা হিউজ শেয়ার মার্কেটের বুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং যদি এটা প্রথমবার নয় যে ভারতবর্ষ এরকম একটা, তবে এটা ঘটনা যে ভারতবর্ষ যে সুযোগের সামনে দাঁড়িয়ে আছে, সেটা আজ পর্যন্ত এই কয়েকশো বছরের শেয়ার মার্কেটের ইতিহাসের সবচেয়ে বড় সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। যে বিনিয়োগকারীরা এই সুযোগ নিতে পারবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাববেন, অন্তত 10 বছরের কথা ভাববেন, তারা কিন্তু তাদের সন্তান বা তাদের পরবর্তী প্রজন্মের জন্য অকল্পনীয় সম্পদ সৃষ্টি করে রেখে যেতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার তার মানে কি এর আগে ভারতীয় শেয়ার মার্কেটে বুম আসেনি? শুধু আসেনি তা নয়, কয়েক বছরের মধ্যে 7 গুণ করেও বৃদ্ধি পেয়েছে শেয়ার মার্কেট। তার উদাহরণ রয়েছে 1990 থেকে 1992, এই 3 বছরে সেন্সেক্স 7 গুণ বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ ধরে রাখুন, আজকে যদি সেন্সেক্স সামনের কয়েক বছরে 7 গুণ বৃদ্ধি পায়, তার মানে সেন্সেক্সের ভ্যালু দাঁড়াবে আনুমানিক প্রায় 3,60,000 থেকে 3,70,000-এর কাছে, যেটা অসম্ভব নয়। একইভাবে নিফটিকে যদি ধরি, নিফটিও কিন্তু 80 থেকে 90,000 কিংবা তার লক্ষাধিক ছাড়িয়ে যেতে পারে কয়েক বছরের মধ্যে, কারণ তার উদাহরণ রয়েছে, প্রেসিডেন্স রয়েছে। যদিও আমরা কখনো ইতিহাস ট্রেড করি না, ইতিহাস কেনা বেচা করি না, কিন্তু একটা প্রেসিডেন্স থাকা দরকার, যার উপর ভিত্তি করে বলতে পারি এরকম ঘটনা ভারতীয় শেয়ার মার্কেটে ঘটেছে। 1990 থেকে 1992 হর্ষদকালের সময়সীমা যখন সেন্সেক্স 7 গুণ বৃদ্ধি পেয়েছিল। 2003 থেকে 2008, অর্থাৎ 2008-এর সাবপ্রাইম ক্রাইসিস আগের আসা পর্যন্ত এই 6 বছরের সেন্সেক্স আবার 7 গুণ বৃদ্ধি পেয়েছিল। 2,950 থেকে 21,000-এর লেভেল অবধি উঠে গিয়েছিল সেন্সেক্স। পরে কারেকশন হয় 2008-এ, কিন্তু 7 গুণ বৃদ্ধি পেয়েছিল। এবং শুধু তাই না, যারা প্যান্ডেমিক সম্বন্ধে খোঁজ খবর রাখেন, তারা জানেন যে স্প্যানিশ ফ্লু হয়ে যাবার পর যখন লক্ষাধিক মানুষ মারা গিয়েছিলেন, তারপর যখন পৃথিবী আবার শান্ত হয়, পৃথিবী আবার স্বাভাবিক হয়, সেই সময় গোটা বিশ্ব জুড়ে শেয়ার মার্কেট 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ ইনস্টান্সেস রয়েছে, মানুষ জানেন যে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। ফলে সামনে যে সময় আসছে, সেই সামনে কিন্তু একটা সোনার সময় আসছে। এর সুযোগ যারা নিতে পারবেন না, তাদের কিন্তু সেটা কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক হবে। আর যারা এর সুযোগ নেবেন, তারা কিন্তু তাদের ফ্যামিলিকে সেফ, হ্যাপি, সিকিউর, ফিনান্সিয়ালি সিকিউর এবং ফিনান্সিয়ালি ফ্রি করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। এছাড়া জিডিপি প্রজেকশন যেটা গভর্নর দিচ্ছেন, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর দিচ্ছেন, তিনি জিডিপি প্রজেকশন করছেন অ্যাট দ্য রেট অফ 9.5। অন্যান্য বড় বড় যারা ক্রেডিট রেটিং এজেন্সিস বিশ্বজুড়ে রয়েছে, তারা দেখছেন যে ভারতের সামনের জিডিপি, সামনের 2022-23, তারা এই জিডিপি প্রজেকশন দেখছেন 10.5, যেখানে অন্যান্য গোটা বিশ্বজুড়ে 4-5% হওয়া মানে বিশাল সুবিশাল। যেখানে আমেরিকাতে জিডিপি গ্রোথ হয় 0.5, 1%, 1.5%, 2%, সেখানে ভারতের 10.5 এই ধরনের কন্টিনিউয়াস জিডিপি গ্রোথ হওয়া মানেটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার, যেটা কিন্তু ভারতবর্ষে ঘটার সম্ভাবনা প্রবল। তার কারণ দেখুন, যদি ব্যবসাগুলো দেখেন, কোম্পানির ব্যবসাগুলো দেখেন, সেগুলো কিন্তু প্রি প্যান্ডেমিক লেভেলে চলে গিয়েছে। অর্থাৎ প্যান্ডেমিক শুরু হওয়ার আগে যে ব্যবসাগুলো যেভাবে চলতো, ঠিক একইভাবে ব্যবসাগুলো আবার চলতে শুরু করেছে। এটা বড় আশার কথা। সুতরাং এর উপর ভিত্তি করে অবশ্যই বলা যেতে পারে আমরা কিন্তু অন দ্য কাস্প অফ এ রেভলিউশন, একটা বিপ্লবের সামনে
দাঁড়িয়ে আছি, এই ধরনের সম্পদ বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছি। এবং যদি বলা হচ্ছে যে মার্কেট গত 2008 থেকে 2011 অবধি 6% মাত্র হারে বৃদ্ধি পেয়েছে, তাতেই সেন্সেক্স এত উঠেছে, তাতেই সেন্সেক্স 6% হিসাবে তাতেই সেন্সেক্স 56,000 উঠে গেছে। এইবার বলা শেয়ার মার্কেটের সাধারণ রিটার্ন কিন্তু আনুমানিক 15%। এই 15% রেট অফ রিটার্ন যদি সামনের 4-5 বছর হয়, যেটা হওয়াটা মোটেই অস্বাভাবিক নয়, তাহলে কিন্তু আমরা এটাও আশা করতে পারি যে সেন্সেক্স বা নিফটি 4 গুণ অব্দি বৃদ্ধি পেতে পারে সামনের কয়েক বছরে, যেটা খুব সম্ভাবনা রয়েছে যদি এই আমাদের গ্রোথ বা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথের অন্তত 15% হয়, অন্তত কর্পোরেট জগতের বিভিন্ন কর্পোরেট প্রফিটের ক্ষেত্রে। তাহলে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো মনে হয় যে কোনো এই নতুন কোনো টপিকের উপর ভিডিও করতে হবে অবশ্যই জানাবেন। আমি অনুরোধ করবো প্লিজ এর ধরনের কমেন্টস করবেন, যাতে আমি ভবিষ্যতে একটি নতুন ভিডিও আনতে পারি। এছাড়া হাত জোর করে অনুরোধ করছি, যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে অন্তত বাঙালি ভাই বোনেরা এই কথাগুলো জানতে পারে, যাতে তারা নিজেদের তৈরি করে ফেলতে পারেন এই কয়েক বছরের মধ্যে, ভবিষ্যতে যাতে তারা ফিনান্সিয়ালি সিকিউর এবং ফ্রি হয়ে যান। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ জানতে পারবেন, এটাই আশা করব। এটাই আমার একমাত্র লক্ষ্য এই সময়, যে বাঙালি মানুষ যাতে বিনিয়োগ শেখেন। আশা করছি সবাই ভালো থাকবেন। প্লিজ একটা লাইক দেবেন ভবিষ্যতে অনুপ্রেরণার জন্য, যাতে নতুন ভিডিও আনতে পারি। নমস্কার।